কুয়াকাটা যেই সময় আমরা ঘুরতে এসেছি তখন ঠান্ডা তো একদমই ছিল না, মাত্র গরম পড়তে শুরু করেছে। মার্চ মাসের প্রথম সপ্তাহে এসেছি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ৯টার দিকে আমরা বের হয়েছিলাম নাস্তা করতে, আর নাস্তা শেষ করে এখন আমরা আবার রুমে আসলাম। এরপরে আমরা একবারই বের হয়ে যাব চেক আউট করে, কারণ আমাদের আসতে আসতে কয়টা বাজে তো জানি না। আমরা কুয়াকাটা মিষ্টিপাড়া যাব ঘুরতে আজকে। তো ঠিক করে রেখেছিলাম আজকে এখান থেকে চেক আউট করার পরে আমরা মিষ্টিপাড়া ঘুরে তারপরে আবার বিচে এসে কিছু সময় কাটিয়ে তারপরে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা হব। আলহামদুলিল্লাহ 2টা দিন বেশ ভালোই কাটলো আমাদের, আর আজকে হচ্ছে শেষ দিন আর কি, তৃতীয় দিন। তো যাই হোক, এই যে এখন আমরা বের হচ্ছি, এখন আমরা রাখাইন মিষ্টিপাড়া যাব। তো একবারই বের হয়ে গেলাম রুম থেকে ব্যাগ নিয়ে, যে আমরা চেক আউট করার পরে গাড়িতে ব্যাগটা রেখে তারপরে আমরা চলে যাব। আমাদের বরিশালে অটো গাড়িগুলো যেমন ঠিক তেমনই এখানে অটো গাড়ি আছে, তো সেটার নাম এখানে মানুষজন বলে টমটম। তো সেটাতে করেই আমরা রাখাইন মিষ্টিপাড়া যাব, আর গাড়িতে রবিল ভাই থাকবে। আর আমরা ওইখান থেকে ঘুরে এসে তারপরে দুপুরবেলা একসঙ্গে খাওয়া দাওয়া করব, তারপরে কিছু সময় আবার বিচে সময় কাটিয়ে তারপরে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিব। তো যাই হোক, এরপরে এই যে আমরা একবারে নেমে গেলাম, আর এখন বাইরে অনেক রৌদ্র, প্রচুর রৌদ্র। তো মিষ্টিপাড়া এখান থেকে সবাই বলল যে 7 কিলোমিটার, কেউ বলে 9 কিলোমিটার। তো দেখা যাক কত দূর আর কি, আমাদের যেতে কতটুকু সময় লাগে। তো আমরা চাইছিলাম, যেহেতু আমরা এর আগে কখনো আসিনি আর জানিও না যে যেখানে যাচ্ছি সেখানে কিভাবে যেতে হয়, তারপরও মানুষজনকে জিজ্ঞাসা করে আর কি যাব। ভাগ্যিস বরিশাল থেকে কিছু পানি নিয়ে এসেছিলাম গাড়িতে, আর সেই পানিই আমরা খাচ্ছিলাম। কিন্তু এখানের পানি খেয়ে একদমই কোনো মজা পাচ্ছিলাম না, এখানের পানি একদমই ভালো লাগে না। আমি যেখানেই যাই না কেন, বরিশালের পানির মতো এত শান্তি কোনো জায়গার পানি খেয়েই মনে হয় যেন এত শান্তি পাই না। ঢাকাতে গেলেও মনে হয় যেন বরিশালের পানি খুব বেশি মিস করি। আর বরিশালে যখন আসি তখন মনে হয় যেন প্রাণ ভরে বরিশালের পানি খাই আর কি, মন ভরে বরিশালের পানি খাই। তো যাই হোক, এরপরে এই যে টমটমে করে আমরা রওনা হলাম। আর আমাদের যেই রাস্তা থেকে এই টমটমওয়ালা ভাই নিয়ে এসেছে সেই রাস্তাটা এত খারাপ, এত খারাপ, জানি না, আমরা চিনি না, হয়তো সে বুঝেছে যে আমরা নতুন, যার কারণে আমাদেরকে ওই রাস্তা থেকে নিয়ে এসেছে। এমন ভাঙাচোরা একটা রাস্তা, মনে হচ্ছিল টিনের মধ্যে আমাদের 3-4 জনকে ঢুকিয়ে তারপরে খুব ঝাঁকানো হচ্ছিল, এমন একটা অবস্থা। তো আপনাদের ভাই জিজ্ঞেস করছিল যে এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা আছে কিনা। সে প্রথমে বলেছিল যে না, আর আমরা একবারই তো গাড়ি ঠিক করে নিয়ে গিয়েছিলাম যে সে যাবে, আবার তার গাড়িতে করে আমরা ফিরে আসব। তবে আসার পথে সে স্বীকার করলো যে না, এখানে যাওয়ার আরও একটা রাস্তা আছে, সেই রাস্তাটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল। আসার পথে যেই রাস্তা হয়ে আমরা এসেছি সেই রাস্তার দুই পাশে ভালোই লাগছিল গ্রামের দৃশ্যগুলো দেখতে, কিন্তু এত ভাঙাচোরা অবস্থা যার কারণে মাথা ধরে গিয়েছিল। তো যাওয়ার সময় আমরা যেই রাস্তা থেকে গিয়েছিলাম সেই রাস্তাটা পাকা রাস্তা ছিল, তবে যেতেও কম সময় লেগেছিল, কিন্তু আসার সময় রাস্তাটা আসতেও অনেক সময় লেগেছে এবং কষ্টও হয়েছিল অনেক। ভেবেছিলাম রাখাইনপল্লীতে যখন এসেছি এখানে রাখাইন মানুষ থাকবে অনেক, কিন্তু এখানে দেখা যায় যে মুসলিমরাই বেশি আর কি, আমাদের ধর্মের মানুষজনই বেশি। রাখাইনদের দেখলে একটু বোঝা যায়, তাদের পোশাক আশাক এবং চেহারার গড়ন অন্যরকম, আমাদের সাথে একদমই মিল নেই। আমার ছেলেরা খুব কৌতূহল নিয়ে দেখছিল রাখাইনদের, কারণ তাদের পোশাক আশাক সম্পূর্ণ আলাদা। রাখাইনপল্লীতে ঢুকতে গেলে প্রথমেই চোখে পড়বে এই বৌদ্ধ মন্দিরটি। এখানে প্রবেশ করতে টিকিট কাটতে হবে, একদম ফ্রি ঢোকা যাবে না। কুয়াকাটা রাখাইনপল্লীতে আনুমানিক 17টি বৌদ্ধ মূর্তি রয়েছে, তার মধ্যে এটা হলো উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি। এই মূর্তিটির উচ্চতা 35 ফিট, ভাবা যায় কত বড় আর কি। এখানে দাঁড়ালে নিজেকে একদম ছোট মনে হয়। ধ্যানমগ্ন এই বৌদ্ধ মূর্তিটির ওজন হচ্ছে 37 মণ। সবকিছু এখানে লেখাই ছিল। চীনের স্থাপত্য সৌন্দর্য অনুকরণ করে তৈরি করা হয়েছে এই মন্দিরটি। এটা যেহেতু পর্যটন এলাকা, এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষজন আসে। যদি টিকিটের ব্যবস্থা করা না থাকতো তাহলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যেত, অনেক মানুষজন দেখা যেত ইচ্ছে মতো আসা যাওয়া করছে। টিকিটের ব্যবস্থাটা করে এখানে আর কি শৃঙ্খলা বজায় রয়েছে। তো আমরা যেখান থেকে প্রবেশ করলাম প্রথমে, তার এক সাইডে বিশাল বড় বড় বেল গাছ ছিল এবং বেল গাছের নিচে সিমেন্টের বেঞ্চ করা ছিল, সেখানে হয়তো তারা বসে, সিংহাসনের মতো করা ছিল। তো সেই জায়গাটার ভিডিও ধরা হয়নি। তো এই পাশে আমরা আসলাম, এটা হচ্ছে মিষ্টি পানির কুয়া। আর এই মিষ্টি পানির কুয়া আমার কাছে মনে হয় যে এইদিকের পানি তো অনেক লবণাক্ত, আর এই কুয়ার পানি হয়তো মিষ্টি ছিল, তাই এই জায়গাটার নাম হয়েছে মিষ্টি পানির কুয়া। এটা মন্দিরের এক সাইডে অবস্থিত। তো এরপরে আমরা এই পাশটা থেকে, এখানে আর দেখার মতো কিছুই নেই, তো এখান থেকে বের হয়ে আমরা সামনে আরও একটা জায়গা আছে সেই দিকে যাব। আর এই পাশটা এত আর কি গাছ লাগানো ছিল, ফুল গাছ ছিল এবং জায়গাটা এত নির্জন ছিল, একদম শান্ত ছিল, ভালোই লাগছিল। তো
তো এরপরে আমরা এই পাশে চলে আসলাম। এই পাশটা হচ্ছে একটা গ্রামের মতো। এই পাশটায় অনেকগুলো বাড়ি আছে। তো বাড়ির সামনের সাইডটা যার বাড়ির সামনের সাইড সে দোকান দিয়ে বসেছে এবং পিছনের সাইডে তারা বসবাস করে। এই পাশটাতে আসার পরে আমরা রাখাইনদের জাদুঘর দেখতে পেলাম। তো এখানে ভিডিও করা যাবে না আগেই বলেছে, তাই ভিডিওটা অফ রেখেছি। তো এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়েছে। বিশাল বড় একটা রুম এবং সেই রুমের প্রথম থেকে সবকিছু দেখতে দেখতে তারপরে আর কি শেষ প্রান্তে যেতে হয়। তো প্রথম থেকে সবকিছু দেখলে আর রাখাইনদের কালচার সম্পর্কে অনেক কিছু জানা যায়। রাখাইনরা কিভাবে কি পোশাক ব্যবহার করত, কি ধরনের জিনিসপত্র তারা ব্যবহার করত, যুদ্ধে কি ব্যবহার করেছে এবং তাদের খাবার-দাবার, তাদের ব্যবহারের অনেক জিনিসপত্র সেই জাদুঘরে আছে এবং তারা কিভাবে বাংলাদেশে এসেছে সবকিছু, সব কালচার সম্পর্কে সেখানে জানার আছে। তো এরপরে আমরা ওই পাশ থেকে বের হয়ে পেছন সাইডে যখন এসেছি, এখানে দেখলাম আরো অনেক দোকান আছে। আর কি বললাম না যে অনেক বাড়িঘর এবং বাড়িঘরের সামনের সাইডটা যে যার বাড়ি সে সামনের সাইডে আর কি দোকান দিয়ে বসেছে, পেছনের সাইডে তারা বসবাস করে। আর এইখানে দেখলাম যে রাখাইনদের চাইতে মুসলিমরাই বেশি। এই দোকানগুলোতে পাওয়া যায় আদিবাসীদের হাতে বোনা শাড়ি, শাল, চাদর, ফতুয়া। এখানে পাওয়া যায় আরো অনেক কিছু, তবে একটু দামাদামি করে কিনলে কমে পাওয়া যায়। এখানে দাম অনেক বেশি, যেহেতু অনেকে অনেক জায়গা থেকে আসে এখানে, অনেকে দাম জানে না, তাই অনেক দাম চায়, কিন্তু দামাদামি করলে একটু কমে পাওয়া যায়। তো এখানে আপনারা পেয়ে যাবেন ঝিনুক মুক্তার অনেক মালা, তো অনেক জিনিসপত্রও পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর অলংকারও পাওয়া যায়, আরও পাওয়া যায় বিভিন্ন ধরনের আচার, তারপরে আম, চালতা, বড়ই, রসুন, আরও অনেক ধরনের আচার পাওয়া যায়। তবে এই রাখাইনপল্লীতে আচারের দামটা আমার কাছে মনে হয় অনেক বেশি। এরপরে ওইখান থেকে আমরা আর কিছু কিনলাম না, শুধু চকলেট কিনলাম। আর মাঝপথে আসার সময় সেই চকলেটের প্যাকেটটাও আমরা হারিয়ে ফেলেছি, কি আর করা। তারপরে দুপুরে আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম। আর এখানে আমরা যে 3 দিন ছিলাম একটা হোটেলেও আমরা কিন্তু মাছ খাইনি। দেখা গেছে ভর্তা, ভাজি, মাংস এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। মাছটা আর কি খাওয়ার মতো ভক্তি হয় না। যাই হোক, এরপরে আমরা বিকেলের দিকে বিচে গিয়েছিলাম আর ওইখান থেকে সন্ধ্যার পরে আমরা রওনা হয়েছি। তো আসার পরে এদিকে মিষ্টিটা নাকি অনেক ভালো। তো এদিকে অনেককে জিজ্ঞেস করার পর আপনাদের ভাইয়া এই দোকানটায় আসলো মিষ্টির। তো এই মিষ্টির দোকানে এসে আমরা প্রথমে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে আর কি মাগরিবের পরে আমাদের ক্ষুধাও লেগেছিল। তো এখানে এসে আমরা সবাই মিষ্টি খেয়েছি আর সাথে ছিল নিমকি। তো বাসার জন্য আপনাদের ভাইয়া মিষ্টি নিল, রসমালাই, তারপরে এখানে রসগোল্লা, তারপরে ছানার মিষ্টি, এগুলো সব নিয়ে নিলাম আমরা। আর এখানের মিষ্টিটা যেহেতু অনেক মজা, তাই বাসার জন্যও নিয়ে নিলাম। তো আমাদের ঘোরাফেরা তো শেষ। আর এই কটা দিনের ব্লগে আমি আপনাদের সঙ্গে যতটুকু পেরেছি শেয়ার করেছি, কীরকম কি ঘুরলাম আমরা, কোথায় কোথায় গিয়েছি। তো এই ছিল আমার কুয়াকাটার যাত্রার কিছু ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালোই লেগেছে। আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।